नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय राहु मीन राशि थेके कुम्भ राशिते पदार्पण करबे आगामी 29 मे। आबार मीन राहु बोलले 18 मे, एकटा हच्छे ट्रू राहु और एकटा हच्छे मीन राहु, जिनि जार जेटा खुशी एकई ब्यापार, शुधु कयेकटा दिन एदिक ओदिक। आबार केतु जाच्छे कन्या राशि थेके सिंह राशिते और देवगुरु बृहस्पति गत 14 मे वृष राशि थेके मीन राशिते वृष राशि थेके मिथुन राशिते पदार्पण करेছে। এই মকর রাশি বা লগ্ন মূল রাশিচক্রের বা জোডিয়াকের দশম স্থান অর্থাৎ দশমপতি। এটি একটি পৃথ্বী রাশি। তাহলে পৃথ্বী রাশি আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের রাশি, বায়ুতত্ত্বের গ্রহ। তাহলে এই বায়ুতত্ত্বের গ্রহ সে বসেছে বায়ুতত্ত্বেই, কুম্ভ রাশি বায়ুতত্ত্ব। তাহলে মকর রাশি বা লগ্নের দ্বিতীয় বসেছে। তাহলে দ্বিতীয় রাহু আপনাকে কি ফল দেবে? এই রাহু শনির মিত্র অর্থাৎ বন্ধু। আমরা একটা কথা বলি, শনিবৎ রাহু কুজবৎ কেতু, অর্থাৎ রাহু শনির ফল দেয় এবং কেতু মঙ্গলের ফল দেয়। আবার আমাদের জ্যোতিষে বেশিরভাগই জ্যোতিষী এই কুম্ভ রাশিকে রাহুর স্বক্ষেত্র বলে বিবেচনা করেন। তাহলে স্বক্ষেত্রে যদি কোনো গ্রহ আসে আর যদি তা না ধরি তাহলে মিত্রক্ষেত্র, তাহলে ফল ভালোই হবে। তাহলে দ্বিতীয় আয় উপার্জন, অর্থ, পরিবার, মুখের ভাষা, খাদ্য এইগুলো বিচার করি। তাহলে দ্বিতীয় রাহু এসেছে, এ বাক্য কিন্তু প্রভাবিত হবে, অর্থাৎ বাক্যের মধ্যে জাদু থাকবে। যারা এজেন্সি ব্যবসা করেন, যারা দালালি ব্যবসা করেন, যারা জ্যোতিষী ব্যবসা করেন, যারা লয়ারের ব্যবসা করেন, এরা তো মুখ বিছে খায়, মুখের বাক্যই এদের সব। এদের কাছে কিন্তু খুব ভালো, এদের আয় উপার্জন অনেক বৃদ্ধি পাবে। তবে দ্বিতীয় রাহু তো যেমন আয় করবে তেমনি ব্যয়ও করবে, কারণ রাহু ব্যয় করতে ভালোবাসে। রাহু নেশার কারক গ্রহ, রাহু লোভের কারক গ্রহ, রাহু অতৃপ্তির কারক গ্রহ। আর রাহুর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, ফলে এলোমেলোভাবে আয় করা, এর কোনো সঠিক নিয়ম মেনে রাহু চলতে ভালোবাসে, অর্থাৎ রাহু নিয়ম শৃঙ্খলার ধার ধারে না। তাহলে এই জাতকরা আয় করতে পারবে এই দিক থেকে। যারা একেবারে চাকরি করেন বা দেওয়া নেওয়া আদান প্রদানের যে ব্যবসা, এইগুলো ব্যবসা থেকে এই ব্যবসাগুলোই ভালো হবে, অকাল সায়েন্সের ব্যবসাগুলো। খেতে এদের খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। রাহু রিচ খাবার পছন্দ করে, ফলে আপনাদের রিচ খাবারের প্রতি আসক্তি এই সময়ে বাড়বে। মুখমণ্ডলে বা দাঁতের সমস্যা আসতে পারে। এই রাহুর উপর মঙ্গলের দৃষ্টি আছে, আবার এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টিও আছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থেকে তার নবম দৃষ্টি দিয়েছে রাহুর উপরে। বৃহস্পতি একমাত্র পারে রাহুকে কন্ট্রোল করতে। তাহলে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়ার জন্য রাগ, জেদ, হঠাৎ দুর্ঘটনা এগুলো বেড়ে যাবে। ঠিক একই রকমভাবে বৃহস্পতি আবার দৃষ্টি দিয়ে তাকে স্তিমিত করবে, অর্থাৎ নেগেটিভিটিকে দূর করবে, যার ফলে সমস্যা খুব একটা কিছু হবে না। আমরা সৌভাগ্যবান, বা এটাই বিধাতার ইচ্ছা যে এই সময়ে দেবগুরু বৃহস্পতি এমন একটা জায়গায় বসেছে যেখানে যেখানে রাহু প্রভাব বিস্তার করছে, ঠিক সেই জায়গাগুলোতে বৃহস্পতি প্রভাব বিস্তার করছে। ফলে রাহু আপনাদেরকে খুব একটা নেগেটিভ ফল দিতে পারবে না, কারণ রাহুর বেশিরভাগই তো নেগেটিভিটি, ঝড়ঝাড়, ঝামেলা, অতিরিক্ত সাহস, এইগুলো। তাহলে সেই জায়গা থেকে আপনাদের অনেকটা সমাধান করবে। এই রাহু তার পঞ্চম দৃষ্টিতে দিচ্ছে তুলা রাশির উপরে। তাহলে তুলা রাশি হচ্ছে দশম স্থান। কার দশম স্থান?
ওই মকর রাশি বা লগ্নে, তাহলে দশম স্থানে রাহুর দৃষ্টি কর্মে বিভ্রাট সৃষ্টি করবে। কারণ রাহু যেখানেই যায় সেখানে একটু ঝঞ্ঝাট সৃষ্টি করে। কিন্তু রাহু আবার চাকরি দেয়, ফলে এই রাহু কি চাকরি দিতে পারবে? দ্বিতীয় দশম কানেক্ট হচ্ছে, এটা ঠিক। দ্বিতীয় দশম কানেক্ট হলে চাকরির প্রবাবিলিটি খুব একটা থাকবে না। আবার এখানে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, কারণ রাহু যদি নিজে বসতো এই দশম স্থানে, তাহলে চাকরির প্রবাবিলিটি যতটা বাড়ত দৃষ্টিতে অতটা বাড়বে না। ফলে একটা সম্ভাবনা তাদের থাকবে। তবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা ঝঞ্ঝাট, কিছুটা মনোমালিন্য, এইগুলো দেখা দেবে। এইবার অষ্টমে আছে কেতু। তাহলে অষ্টমে যদি কেতু থাকে, তাহলে অষ্টম ভাবের স্পিরিচুয়ালিজমকে বাড়াবে। গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা, সুদের ব্যবসা যারা করেন, এই অকাল সায়েন্সের ব্যবসা বা আনঅর্থোডক্স ব্যবসা, তাদের কাছে কিন্তু ভালো। আবার 4, 8, 12কে আমরা বলি মোক্ষ স্থান। এই মোক্ষ স্থানে কেতু বসে আছে। তাই মোক্ষ স্থানে যদি কেতু বসে থাকে, তাহলে দ্বাদশের নবম স্থান হচ্ছে। ফলে দ্বাদশে ধর্মকর্ম ক্রিয়া, বিদেশ যাত্রা, এইগুলো এদের ভালো হবে। এই রাহু তার নবম দৃষ্টি দিচ্ছে মিথুন রাশির উপরে। তাহলে মিথুন রাশি হচ্ছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ স্থান। ষষ্ঠ থেকে আমরা চাকরির বিচার করি, পরিশ্রমের বিনিময়ে অর্থোপার্জন বিচার করি, ঋণ, মামলা, মকদ্দমা, ঝঞ্ঝাট, ঝামেলা, রোগ, রিপু, ষড়রিপুর বিচার হয় এখান থেকে। তাহলে রাহু দৃষ্টিতে রিপুর অর্থাৎ লোভ বেড়ে যাবে, অতৃপ্ত ক্ষুধা আরও বাড়বে। কারণ ষষ্ঠ স্থান। আবার পেটের সমস্যা, গ্যাস, অম্বল, লিভারজনিত পীড়া, এইগুলো দেখা দেবে, যার ফলে আপনাদের সমস্যা কিছুটা আসবেই, কারণ নেগেটিভ স্থান। আবার যারা ঋণ করতে চাইছেন যে কোনো পারপাসে, তাদের ঋণ হয়ে যাবে। ঋণ কিন্তু খুব ভেবেচিন্তে নেবেন, বা না নিতে পারলেই ভালো, কারণ ষষ্ঠে রাহু অতিরিক্ত ঋণ করাবে, আপনাকে ফাঁদে ফেলবে। তবে এইখানে দেবগুরু বৃহস্পতি নিজে বসেছেন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, এখন 1 বছর থাকবে। এই 1 বছর সেরকম ক্ষতি করবে না, কারণ আমি আগেই বলেছি যে বৃহস্পতি যেখানে বসে আছে, বৃহস্পতির দৃষ্টি যেখানে আছে, সেখানে রাহু ক্ষতি করতে পারবে না, বা করলেও তা খুব অল্পের উপর দিয়ে যাবে। ফলে এই জায়গা থেকে একটু রোগ রিপুতি একটু সাবধান থাকবেন। কোর্ট কাছারিতে যাবেন না, শত্রু বৃদ্ধি হতে পারে। যদিও সেই শত্রু আপনার খুব ক্ষতি করতে পারবে না, কিন্তু তবুও শত্রু বৃদ্ধি হতে পারে। এইবার এই রাহু তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে মীন রাশিতে। তাহলে মীন রাশি মানে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয় স্থান। তাই তৃতীয় রাহু দৃষ্টি হওয়া মানে ভাই বোনদের সঙ্গে অশান্তি সৃষ্টি হওয়া, জায়গা জমি, বাড়ি ঘর ইত্যাদি পৈতৃক সম্পত্তি, এইগুলোকে নিয়ে সমস্যা আসতে পারে। কারণ রাহু হচ্ছে লিটিগেশনের কারক গ্রহ। তাহলে ভাই বোনদের সঙ্গে লিটিগেশন, তো পৈতৃক সম্পত্তি, এইসব নিয়েই হয়। আপনি কোনো যোগাযোগ করতে গিয়ে ফাঁদে পড়ে যেতে পারেন। ফলে যোগাযোগ করলে কোনো কিছু, যে কোনো যোগাযোগ বড় সাবধানে করবেন, কারণ এর মাধ্যমে আপনি কিছুটা অশান্তিতে পড়ে যাওয়ার যোগ আছে। তবে এই তৃতীয় স্থান হচ্ছে বৃহস্পতির নিজের ঘর। এই মীন রাশির কেন্দ্রে বসে আছে বৃহস্পতি, যার ফলে আপনার খুব একটা সমস্যা হবে না। তবুও আমি বলবো সতর্কতা অবলম্বন করা উচিত। যাই হোক, এইবার আমি নক্ষত্র নিয়ে 2-4 কথা বলি। তাহলে যাদের এই মকর রাশিতে কটি নক্ষত্র থাকে? 3টি। প্রত্যেক রাশিতেই 3টি করে নক্ষত্র। তাহলে এখানে আছে
21, 22, 23। 21 মানে উত্তরছাড়া, 22 মানে শ্রবণা, আর 23 মানে ধনিষ্ঠা। এই নক্ষত্রগুলো আছে। তাহলে যাদের উত্তরছাড়া নক্ষত্রে জন্ম, উত্তরছাড়া মানে কার নক্ষত্র? রবির নক্ষত্র। তাহলে রবির নক্ষত্র যদি হয় তাহলে আপনি গুনুন, রবি থেকে কোথায় যাব? 25 নক্ষত্র আছে রাহু, 25 নক্ষত্রে যাব। তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, তারপর হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 5 মানে প্রত্যরি। তাহলে প্রত্যরি নক্ষত্র মানে শত্রু, অবস্টাকেল, বাধা, বিপত্তি, এইগুলো আপনি কাউন্ট করুন না। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি। তাহলে প্রত্যরি মানে শত্রু, বাধা, বিঘ্ন, ঝঞ্ঝাট, ঝামেলা। তাহলে 21 নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু রাহু খুব একটা ভালো ফল আশা করা যায় না নক্ষত্রভাবে। তার অবস্থানের জন্য রাহু যে ফল দিয়েছে, আমি এখন নক্ষত্র ফল বলছি, কারণ যে নক্ষত্রে গ্রহটি থাকে তার প্রভাবও তো পড়বে। এইবার 22 নক্ষত্র, 22 মানে চন্দ্রের নক্ষত্র। তাহলে চন্দ্র থেকে কাউন্ট করুন, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, অর্থাৎ 4 নম্বরে। 4 নম্বরে মানে ক্ষেম, জন্ম, বিপদ, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। ক্ষেমে আসছে, ক্ষেম মানে ভালো, এটা হিলিং, এটা ডেভেলপমেন্ট, এটা প্রসপারিটি, এটা শান্তি। তাহলে 22 নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কি তারা কিন্তু নক্ষত্রভাবে ভালোই ফল পাবে। এইবার আমি আসবো 23 নক্ষত্র। 23 মানে মঙ্গল, ধনিষ্ঠা। তাহলে মঙ্গল, রাহু, তারপরে বৃহস্পতি, 1, 2, 3 জন্ম, সম্পদ, বিপদ। বিপদ নক্ষত্রে পড়ছে, অর্থাৎ এই বিপদ তারাই পড়া মানে বিপদ ডেকে আনবে। তাহলে একে তো রাহু নেগেটিভ গ্রহ, তারপরে আবার বিপদের সম্ভাবনা। কি নিয়ে বিপদ আসতে পারে? অর্থ উপার্জন, অর্থ ভাগাভাগি, আবার ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হবে বলেছি, সেসব নিয়েও আসতে পারে। ফলে এই সময় খুব একটা বেশি বাড়াবাড়ি করবেন না। নিজেদের মধ্যে যতটা মিটিয়ে নিয়ে চলা যায়, যতটা শান্তি বজায় রাখা যায়, সেইভাবে চলাটাই ভালো। তাহলে আমি 3টে নক্ষত্রে কেমন ফল পেতে পারেন সেই সম্বন্ধে অল্প কিছু বললাম। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার।